আজ আমরা যে বইটা নিয়ে একটু গভীরভাবে কথা বলবো সেটা হলো হাইমিন সুনিমের একটা বেস্টসেলার বই লাভ ফর ইমপারফেক্ট থিংস। আর বইটার সাবটাইটেলটাও কিন্তু খুব ইন্টারেস্টিং, তাই না? হ্যাঁ, হাউ টু অ্যাকসেপ্ট ইয়োর সেলফ ইন এ ওয়ার্ল্ড স্ট্রাইভিং ফর পারফেকশন। মানে এমন একটা পৃথিবীতে নিজেকে কিভাবে মেনে নেওয়া যায় যে পৃথিবী সারাক্ষণ নিখুঁত হওয়ার জন্য দৌড়াচ্ছে। একদম। আর এই অসম্পূর্ণতা বা ইমপারফেক্ট বলতে কিন্তু শুধু ভুল ত্রুটি বোঝানো হচ্ছে না। আচ্ছা। এর মানে হলো আমাদের জীবনের সব আম, ইলোমেলো, অপ্রত্যাশিত আর পরিকল্পনামাফিক না চলা অংশগুলো। আমাদের আবেগ, সম্পর্ক। হ্যাঁ, এমনকি আমাদের শরীরও। বইটা আমাদের সেই অসম্পূর্ণ অংশগুলোকে ভালোবাসতে শেখায়। আমাদের আজকের আলোচনার মিশন হলো বইটার কিছু মূল আইডিয়া সহজভাবে তুলে ধরা। যাতে আমরা বুঝতে পারি কেন এই অসম্পূর্ণতাকে মেনে নেওয়াটা এত জরুরি। ঠিক। এই আলোচনার সুরটা ঠিক করে দেওয়ার জন্য লেখক নিজেই একটা অসাধারণ গল্প দিয়ে বইটা শুরু করেছেন। এ রিভার রানস থ্রু ইট নামে একটা সিনেমার গল্প। হ্যাঁ, গল্পটা আমারও খুব প্রিয়। সিনেমাটিতে একজন ধর্মযাজক বাবা তার এক বিপদকামী সন্তানকে নিয়ে খুব চিন্তিত। হুম। শেষে তিনি বলেন, যাদের আমরা ভালোবাসি তাদের হয়তো আমরা পুরোপুরি বুঝতে পারি না, কিন্তু আমরা তাদের পুরোপুরি ভালোবাসতে তো পারি। কি অসাধারণ একটা কথা! সম্পূর্ণ না বুঝেও পুরোপুরি ভালোবাসা, এই ধারণাটাই তো বইটার মূল ভিত্তি। আর এই ভালোবাসা শুরুটা হয় নিজেকে দিয়ে। হ্যাঁ, লেখক বইটাকে মূলত আত্মযত্ন, পারিবারিক সম্পর্ক আর সহানুভূতির মতো কয়েকটা ভাগে ভাগ করেছেন। আমরাও সেই পথ ধরেই এগোব। তাহলে চলুন আত্মযত্ন বা সেলফ কেয়ারের ধারণাটা দিয়েই শুরু করা যাক। হ্যাঁ, একদম। আমাদের মধ্যে অনেকের মধ্যেই একটা প্রবণতা আছে ছোটবেলা থেকে ভালো ছেলে বা ভালো মেয়ে হিসেবে বড় হওয়ার। ঠিক। সবার কথা শুনে চলা। হ্যাঁ, বাবা মা, শিক্ষক, সবার কথা। আপাতদৃষ্টিতে এটা তো খুব ভালো একটা গুণ, তাই না? অবশ্যই। কিন্তু লেখক বলছেন এর একটা অন্ধকার দিকও আছে। মানে একটা সমস্যা আছে এর মধ্যে। কি রকম? লেখক তার নিজের অভিজ্ঞতা থেকেই বলছেন। তিনি যখন দ্রাসাথুন ওলিয়া করছিলেন তখন তিনি খেয়াল করেন যে দলের অন্য সদস্যেরা মানে কঠিন কাজগুলো কৌশলে তার উপর চাপিয়ে দিচ্ছে। হ্যাঁ, ঠিক তাই। আর তিনি না বলতে পারছেন না, কারণ তিনি সবসময় একজন ভালো মানুষ হিসেবে পরিচিত হতে চেয়েছেন। এই ভালো থাকার চাপটা তাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। এই ব্যাপারটা আমাদের সংস্কৃতিতে খুব পরিচিত, তাই না? আত্মত্যাগ বা নিজের ইচ্ছাকে দমন করাকে প্রায়ই একটা মহৎ গুণ হিসেবে দেখা হয়। একদম। কিন্তু লেখক বলছেন এর ফলে নিজের ভেতরের কণ্ঠটাই হারিয়ে যায়। আচ্ছা। আর এখানেই তার এক বন্ধু তাকে এমন একটা পরামর্শ দেন যা তার জীবনটাকে বদলে দেয়। কি সেই পরামর্শ? বন্ধুটি বলেছিলেন, অন্যের প্রতি সদয় হওয়ার আগে নিজের প্রতি সদয় হ। কথাটা খুব সহজ, কিন্তু লেখকের কাছে এটা একটা ধাক্কার মতো ছিল। কারণ তিনি সারা জীবন ভেবে এসেছেন অন্যেরা তার সম্পর্কে কি ভাবছে। হ্যাঁ, কিন্তু নিজেকে যে ভালোবাসতে হয়, নিজের যত্ন নিতে হয়, এই ভাবনাটাই তার মাথায় আসেনি। এই ভালো মানুষ হওয়ার মনস্তাত্ত্বিক দিকটা যদি একটু ব্যাখ্যা করেন। বইটাতে বলা হয়েছে বিষণ্ণতা বা প্যানিক অ্যাটাকে ভোগা অনেক মানুষের মধ্যে এই বৈশিষ্ট্যটা দেখা যায়। হ্যাঁ, এর কারণ হলো ভালো বলতে আমরা প্রায়ই বুঝি যে সেই ব্যক্তি নিজের অনুভূতির চেয়ে অন্যের প্রয়োজনকে বেশি গুরুত্ব দেয়। হুম। এই অভ্যাসটা তৈরি হয় শৈশবে। হয়তো পরিবারে এমন পরিবেশ ছিল যেখানে রাগ, দুঃখ বা হতাশা প্রকাশ করা যেত না। ফলে এই শিশুরা নিজেদের আবেগ দমন করতে শেখে। আর বড় হয়ে তারা নিজেরা কি চায় সেটাই ভুলে যায়। ঠিক। আর যখন কেউ তাদের সঙ্গে অন্যায় করে তখন সেই রাগটা অন্যের ওপর প্রকাশ করার বদলে নিজের দিকেই ঘুরিয়ে নেয়। মনে মনে ভাবে, আমারই দোষ, আমি কেন প্রতিবাদ করতে পারলাম না। তাহলে এই চক্র থেকে বেরোনোর উপায় কি? শুধু না বলতে শিখুন বলাটা তো সহজ, কিন্তু করাটা বেশ কঠিন। লেখক খুব বাস্তবসম্মত কয়েকটা পথের কথা বলেছেন, যেমন উড়োজাহাজের ইমার্জেন্সি মাস্কের উদাহরণটা। ও হ্যাঁ, আগে নিজের মাস্ক পরুন, তারপর আপনার সন্তানের। একদম। এর মানে হলো নিজের যত্ন নেওয়াটা স্বার্থপরতা নয়, এটা একটা দায়িত্ব। আপনি নিজে সুস্থ থাকলেই তো অন্যের খেয়াল রাখতে পারবেন। ঠিক। আর আত্মবিশ্বাস বাড়ানোর জন্য নিজেকে ছোট ছোট উপহার দেওয়ার কথা বলেছেন। একটা ভালো কফি খাওয়া, পছন্দের বই কেনা বা একটু একা হাঁটা। এই ছোট কাজগুলো আমাদের অবচেতন মনকে বার্তা দেয় যে আমি মূল্যবান। হ্যাঁ। আপনি যখন সমালোচনার কথা বলছিলেন,
আমার বইটার একটা অসাধারণ উক্তি মনে পড়ে গেল, ভ্যান গগের কথাটা। বলুন তো। যদি তোমার ভেতরের কণ্ঠ বলে তুমি আঁকতে পারবে না, তাহলে সমস্ত শক্তি দিয়ে আঁকো এবং সেই কণ্ঠ একসময় চুপ হয়ে যাবে। বাহ! এটা তো শুধু আঁকার ক্ষেত্রে নয়, জীবনের যে কোনো ক্ষেত্রেই সত্যি। একদম। আর এই নিজেকে মূল্য দেওয়ার ধারণাটাকেই লেখক পরের অংশে আরও গভীরে নিয়ে গেছেন। তিনি বলছেন, আমাদের মূল্য আমাদের কাজের বা সাফল্যের উপর নির্ভর করে না, আমাদের অস্তিত্বটাই যথেষ্ট। এই বিষয়ে লেখকের অস্ট্রেলিয়া ভ্রমণের গল্পটা আমার খুব মনে ধরেছে। হ্যাঁ, খুব সুন্দর একটা ঘটনা। সেখানে তার এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়। বন্ধুটি একজন অধ্যাপক, কর্মজীবনে দারুণ সফল, কিন্তু ভেতরে ভেতরে তীব্র উদ্বেগে ভোগেন। এটা শুধু একটা ব্যক্তিগত গল্প নয়, এটা আধুনিক কর্মসংস্কৃতির একটা আয়নার মতো। আমরা অনেকেই সাফল্যের পেছনে এমনভাবে ছুটি যেন আমাদের জীবনটাই এর ওপর নির্ভর করছে। হুম। কিন্তু লেখক যখন তার বন্ধুর সঙ্গে কথা বলেন, তখন জানতে পারেন যে তার শৈশবটা ছিল খুব ভয়ঙ্কর। তার বাবা বাইরে সফল হলেও মদ্যপান করে বাড়িতে এসে হিংস্র হয়ে উঠতেন। ও। সেই শিশুটির মনে যে ভয় আর নিরাপত্তাহীনতা গেঁথে গিয়েছিল, সেটাই তাকে প্রাপ্তবয়স্ক জীবনে সফল হওয়ার জন্য তাড়া করে বেড়াচ্ছে। তার মানে তার এই কাজ করার নেশা বা ওয়ার্কাহলিজম আসলে তার ভেতরের ভয় বা অ্যাংজাইটি ঢাকার একটা উপায়। ঠিক তাই। আমাদের প্রোডাক্টিভিটি প্রায়ই আমাদের শৈশবের কোনো অপূর্ণতা বা নিরাপত্তাহীনতা থেকে পালানোর একটা পথ হয়ে দাঁড়ায়। আচ্ছা। শিশুরা যখন বাবা মায়ের কাছ থেকে শর্তহীন ভালোবাসা পায় না, হুম। তখন তারা ভাবতে শুরু করে যে ভালো ছাত্র হলে বা বড় কোনো সাফল্য পেলে তবেই ভালোবাসা পাওয়া যাবে। আর এই বিশ্বাসটা তাদের আজীবন তাড়া করে বেড়ায়। হ্যাঁ, এখানেই ইনার চাইল্ড বা ভেতরে শিশু সত্তার ধারণাটি আসে। আমাদের প্রত্যেকের ভেতরেই শৈশবে সেই সত্তাটি বাস করে। আর তাকে সারিয়ে তোলার একমাত্র উপায় হল সহানুভূতি আর ভালোবাসা। হ্যাঁ, তাকে বোঝানো যে ভালোবাসা পাওয়ার জন্য তাকে কিছু অর্জন করতে হবে না। আর এই আলোচনার শেষে লেখক তার বন্ধুকে যে কথাটা বলেছিলেন, আমার মনে হয় সেটাই এই অধ্যায়ের সারমর্ম। তিনি বলেন, তুমি জীবনে বড় কোনো সাফল্য না পেলেও আমার কাছে তোমার অস্তিত্বই যথেষ্ট। এই কথাটা আমাদের সবার শোনা দরকার। অবশ্যই। আমাদের মূল্য আমাদের পরিচয়, আমাদের কাজে নয়। লেখক ভারতীয় সম্ভাষণ নমস্তের যে গভীর অর্থটা তুলে ধরেছেন, সেটাও এই প্রসঙ্গে খুব প্রাসঙ্গিক। সেটা কি? নমস্তে মানে হল আমার ভেতরের ঈশ্বর তোমার ভেতরের ঈশ্বরকে প্রণাম জানায়। অর্থাৎ আমরা প্রত্যেকেই ভেতর থেকে সম্মান আর ভালোবাসা পাওয়ার যোগ্য, কোনো শর্ত ছাড়াই। একদম। এই যে নিজেকে ভালোবাসা বা নিজের অস্তিত্বকে মূল্য দেওয়ার কথা আমরা বলছি, এর সবচেয়ে বড় পরীক্ষা তো হয় আমাদের কাছের সম্পর্কগুলোতে, বিশেষ করে পরিবারের ভেতরে, তাই না? একদম ঠিক পয়েন্ট এসেছেন। কারণ পরিবারের মধ্যে আমাদের আবেগগুলো সবচেয়ে তীব্রভাবে কাজ করে। আর এখানেও লেখক নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়েই শুরু করেছেন। হ্যাঁ, তিনি একসময় বুঝতে পারেন যে তিনি বাইরের জগতের মানুষকে সাহায্য করতে গিয়ে নিজের বাবা মাকে অবহেলা করে ফেলেছেন। মায়ের অসুস্থতার সময় তার মনে গভীর অপরাধবোধ কাজ করে। আর তারপর তিনি তার মাকে একটা টেক্সট মেসেজ পাঠান, তাই তো? হ্যাঁ, খুব সাধারণ একটা মেসেজ, মা তোমাকে অনেক অনেক ভালোবাসি। এই ছোট্ট বাক্যটা তাদের দুজনের মধ্যে জমে থাকা দূরত্বের বরফটা গলিয়ে দেয়। এটা আমাদের শেখায় যে সম্পর্ক ঠিক করার জন্য অনেক বড় কিছুর প্রয়োজন হয় না। একটু সততা আর সামান্য প্রকাশই যথেষ্ট। মায়ের সঙ্গে সম্পর্কটা হয়তো তুলনামূলকভাবে সহজ, কিন্তু বাবাদের সঙ্গে সম্পর্কটা প্রায়ই একটু বেশি জটিল হয়। ঠিক। বইটিতে লেখক বাবা সন্তানের সম্পর্কের কয়েকটি ধরনের কথা বলেছেন, যা বেশ কিছু মানুষের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তৈরি। হ্যাঁ, তিনি 5টি ধরনের কথা উল্লেখ করেছেন। প্রথমত, অতিরিক্ত কর্তৃত্ব পরায়ণ বাবা, যার ভয়ে সন্তানরা খোলামেলাভাবে কথাই বলতে পারে না। দ্বিতীয়ত, সেই সন্তান যে ছোটবেলা থেকে দেখেছে বাবার কারণে মাকে অনেক কষ্ট পেতে হয়েছে, তার মনে বাবার প্রতি একটা চাপা ক্ষোভ জমে থাকে। আচ্ছা। তৃতীয় ধরনটা হল স্বনির্মিত বা সেলফ মেড বাবা, যিনি নিজে অনেক কষ্ট করে বড় হয়েছেন এবং সন্তানদের কাছ থেকেও চরম সাফল্যের আশা করেন, ফলে সন্তানরা সবসময় একটা চাপের মধ্যে থাকে। এই ধরনগুলো তো খুব চেনা লাগছে, কিন্তু বাস্তবে কি একজন বাবা শুধু একটাই ধরনের হন? মানে সময়ের সাথে বা সন্তানের সাথে সম্পর্ক অনুযায়ী এই ভূমিকাগুলো বদলাতে পারে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অবশ্যই এই ধরনগুলো একেবারে স্থির নয়, এগুলো শুধু কিছু সাধারণ প্রবণতা তুলে ধরে। আচ্ছা। হ্যাঁ, আর পঞ্চমটি হল যে সন্তান শৈশবে বাবাকে হারিয়েছে,
তার মনে বাবার জন্য এক বীরের আসন তৈরি হয়ে থাকে, যা হয়তো বাস্তবতার থেকে একটু ভিন্ন। লেখক তার নিজের বাবাকে বোঝার জন্য ঠিক এই পথটাই নিয়েছিলেন। তিনি তার বাবাকে শুধু বাবা হিসেবে না দেখে একজন স্বতন্ত্র ব্যক্তি হিসেবে দেখার চেষ্টা করেন। হ্যাঁ, এবং তিনি আবিষ্কার করেন যে তার বাবা তার নিজের বাবা, অর্থাৎ লেখকের দাদার কাছ থেকে কখনো স্নেহ বা মনোযোগ পাননি। সব ভালোবাসা পেতেন তার বড় ভাই। এই উপলব্ধিটা লেখকের মনে তার বাবার প্রতি রাগ বা অভিমানের বদলে সহানুভূতি তৈরি করে। ঠিক, তিনি বুঝতে পারেন তার বাবা নিজে যা পাননি তা তিনি সন্তানকে দেবেন কি করে। এই বোঝাপড়াটাই তাদের সম্পর্ককে বদলে দেয়। আর সবচেয়ে আবেগঘন মুহূর্তটি ছিল যখন তার বাবা প্রথমবারের মতো তাকে ফোনে বলেন, আমি তোমাকে ভালোবাসি বাবা। ভাবা যায় পরিবারের এই জটিল সম্পর্কগুলো সারিয়ে তোলার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার তা হল সহানুভূতি বা এমপ্যাথি। আর লেখক পরের অংশে ঠিক এই বিষয়টিতেই জোর দিয়েছেন। আর সহানুভূতির সবচেয়ে সহজ শারীরিক প্রকাশ হল আলিঙ্গন। লেখক মজা করে বলেছেন, একটি উষ্ণ আলিঙ্গন নাকি আমাদের জীবনকে একদিন বাড়িয়ে দিতে পারে। তার বই স্বাক্ষর অনুষ্ঠানের একটা ঘটনা আমার খুব মনে দাগ কেটেছে। হ্যাঁ, ওই ঘটনাটা আসলেই অসাধারণ। একজন বিধবা মহিলা তার কাছে আসেন এবং বলেন যে স্বামীর মৃত্যুর পর গত 2 মাসে তিনি এই প্রথমবার বাড়ির বাইরে বেরিয়েছেন। লেখকের বই তাকে সাহস জুগিয়েছে। এই কথা শোনার পর লেখক কি করলেন? তিনি নিজের আসন থেকে উঠে গিয়ে সেই মহিলাকে শক্ত করে জড়িয়ে ধরেন। ওই মুহূর্তে কোনো উপদেশ বা জ্ঞান নয়, শুধু একটা মানবিক স্পর্শের প্রয়োজন ছিল। ঠিক তাই, একটা সাধারণ আলিঙ্গন যে কতটা শক্তিশালী হতে পারে তা আমরা প্রায়ই ভুলে যাই। এর পেছনে তো বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে, তাই না? হ্যাঁ, অবশ্যই আছে। একটি উষ্ণ আলিঙ্গন আমাদের শরীরের স্ট্রেস হরমোন কর্টিসল কমাতে সাহায্য করে। এই কর্টিসল হলো আমাদের শরীরের ফাইট অর ফ্লাইট রেসপন্সের প্রধান চালক। দীর্ঘ সময় ধরে এর মাত্রা বেশি থাকলে তা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সহজ ভাষায় একটা আলিঙ্গন আমাদের শরীরকে বিপদ সংকেত বন্ধ করতে বলে। দারুণ। ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনার একটি গবেষণায় দেখা গেছে যে দম্পতিরা সকালে একে অপরকে অন্তত 20 সেকেন্ডের জন্য জড়িয়ে ধরেন, তাদের দিনের মানসিক চাপ অন্যদের তুলনায় প্রায় অর্ধেক থাকে। বাহ, এটা তো দারুণ তথ্য। আলিঙ্গনের পাশাপাশি লেখক আরেকটি বিষয়ের উপর খুব জোর দিয়েছেন। শোনা। হ্যাঁ, শোনা একটি ভালোবাসার কাজ। কিন্তু এর মানে কি? এর মানে হল, যখন আমরা কারো কথা শুনি তখন আমরা শুধু তথ্য নিচ্ছি না, আমরা তাকে আমাদের সবচেয়ে মূল্যবান জিনিসটা দিচ্ছি, আমাদের মনোযোগ। আচ্ছা। লেখক তার শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা থেকে বলেন, যখনই তার মন খারাপ হতো তিনি সেই সব সহকর্মীদের কাছে যেতেন যারা খুব ভালো শ্রোতা, শুধু বুদ্ধিমান নন। কারণ যখন কেউ মনোযোগ দিয়ে আমাদের কথা শোনে তখন আমরা অনুভব করি যে আমাদের অস্তিত্বকে সম্মান জানানো হচ্ছে। একদম। এটা কোনোভাবেই একটা প্যাসিভ বা নিষ্ক্রিয় কাজ নয়। এটা খুব সত্যি। আমার নিজেরও মাঝে মাঝে মনে হয় আমি কথা শোনার চেয়ে বলার জন্য বেশি ব্যস্ত থাকি। এই অংশটা পড়ার পর থেকে আমি সচেতনভাবে চেষ্টা করি শুধু উত্তর দেওয়ার জন্য না, বোঝার জন্য শুনতে। সোশ্যাল মিডিয়ার দিকে তাকালেই বোঝা যায় মানুষ কতটা চায় যে কেউ তাদের কথা শুনুক। আমরা কেন ছবি বা স্ট্যাটাস শেয়ার করি? কারণ আমরা আমাদের অস্তিত্বের একটা স্বীকৃতি চাই। ঠিক। যখন কেউ আমাদের কথা শোনার জন্য তার মূল্যবান সময় দেয়, তখন আমরা ভালোবাসা অনুভব করি। এটা সহানুভূতির একটা খুব শক্তিশালী রূপ। তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? আমার মনে হচ্ছে মূল বার্তাটা হল, নিখুঁত হওয়ার দৌড়ে না ছুটে নিজেদের এবং অন্যদের অসম্পূর্ণতাকে মেনে নেওয়ার মধ্যে প্রকৃত শান্তি আর মুক্তি লুকিয়ে আছে। একদম। আত্মযত্ন স্বার্থপরতা নয়, বোঝাপড়া সম্পর্ককে গভীর করে, আর সহানুভূতি আমাদের সবাইকে একে অপরের সঙ্গে জুড়ে রাখে। আজকের আলোচনা শেষ করার আগে 6ষ্ঠ শতাব্দীর জেন মাস্টার সেং চ্যানের একটি উক্তি দিয়ে শেষ করা যেতে পারে। হ্যাঁ, বইটিতেও আছে উক্তিটা। অসম্পূর্ণতা নিয়ে উদ্বেগহীন থাকাই হল প্রকৃত স্বাধীনতা। খুব সুন্দর একটা কথা। আর এই আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই। অবশ্যই। আজ এমন কোনো ছোট কাজ করা যায় যা নিজের প্রতি বা অন্য কারোর প্রতি একটু বেশি সহানুভূতি দেখাবে? এমন কোনো সম্পর্ক কি আমাদের জীবনে আছে যেখানে সম্পূর্ণ না বুঝেও শুধু ভালোবাসা দিয়ে তার পরিচর্যা করা সম্ভব?